সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা সবাই এক কথায় মনে হয় বিশ্বাস করি যে প্রযুক্তি আমার জীবনকে অনেক বেশি সহযোগী করে তুলেছে, অনেক বেশি সহজ করে দিয়েছে। এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এখন এত অ্যাক্টিভ যে আমরা আসলে ব্যবসায়িক দিক থেকে শুরু করে আমাদের আহ, নিত্য নৈমিত্তিক যে জীবনধারা, প্রত্যেকটা বিষয়কেই আসলে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরার চেষ্টা করে থাকি এবং যাতে করে আমরা একটা স্বচ্ছন্দ জীবন যাপনও করতে পারছি। তো তাতে করে এতটুকু বলা যায় যে এই প্রযুক্তির মধ্য দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। কিন্তু এটাকে আমরা একেবারে নির্দ্বিধায় বলতে পারি? কোথাও কোথাও গিয়ে কি আমাদের একটু মনে হয় যে আসলে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, সেগুলো কোথাও গিয়ে আমাদেরকে একটু হয়রানির শিকারও করে তুলেছে, কিংবা এই যে একটা ব্যক্তিগত জীবন ছিল সেই জীবনটাকে কোথাও গিয়ে একটু বাধাগ্রস্ত করছে, কিংবা মানসিক রোগের একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে? আপনি যদি আমার সাথে একইভাবে মাথাটা একটু নাড়িয়ে থাকেন যে হ্যাঁ তা হচ্ছে বটে, তাহলে বলতে চাই যে আসলেই হচ্ছে। এই সুন্দর সময়গুলোকে অসুন্দর করে দেওয়ার জন্য কিছু কিছু মানুষ ডিজিটালি আমাদেরকে হয়রানি করছে, আবার প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে আমাদের জীবনকে একটা দুর্বিষহ জায়গায় নিয়ে যাচ্ছে। এই সকল কিছু যাতে না হয়, জীবনকে যতটুকু ভোগ করা যায়, উপভোগ করা যায়, সেটা যেন করতে পারি, তার জন্য আসলে আমাদের দরকার সচেতনতা, দরকার আমাদেরকে আসলে নিজেদেরকে প্রস্তুত করা। সে কারণেই আজকে আমরা এখানে আলোচনা করতে বসেছি, কিংবা গল্প করতে বসেছি বলা চলে, ব্লাস্ট সংলাপে। এবং আজকের এই আলোচনার বিষয়বস্তুটা একটু জানিয়ে দিই। আজ আমরা কথা বলবো শিক্ষা পাঠক্রমে ডিজিটাল সাক্ষরতা ও প্রযুক্তি উদ্ভূত লিঙ্গভিত্তিক সহিংসতা সম্পর্কিত বিষয়ে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন, যাদের সাথে আজকে আমরা কথা বলবো। আছেন আমাদের সাথে নুহা তাজরিয়ান, প্রোগ্রাম অফিসার, ডিজিটালি রাইটস লিমিটেড, এবং সেই সাথে রয়েছেন শামসুন নাহার কলি, যিনি উপ কার্যক্রম ব্যবস্থাপক, গণসাক্ষরতা অভিযান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আশা করি দুজনে ভীষণ ভালো আছেন। আমি একদম যদি সরাসরি টপিকে চলে যাই এবং কলি আপুকে দিয়ে যদি শুরু করি, যে যেহেতু আপনি গণসাক্ষরতা অভিযানে কাজ করছেন এবং আপনারা অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকেন, সেই জায়গাটাতে দাঁড়িয়েই মনে হয় কি যে এই যে প্রযুক্তির শিক্ষা, প্রযুক্তির ব্যবহারটা কেমন করে করা উচিত, বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, এই বিষয়গুলোকে সচেতন করবার জন্য এগুলোকে আসলে পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসা উচিত কিনা, বা এটার ভয়াবহতাটাও আসলে স্টুডেন্টদেরকে বোঝানোটা কতটা জরুরি? ধন্যবাদ সুমি আপা, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ব্লাস এই সংলাপে আমাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপু যেটা বলছিলেন, আসলে যুগটা তো ডিজিটালেরই যুগ, এবং আমরা যখন বর্তমান বিশ্বে যখন ডিজিটালি অনেক এগিয়ে গিয়েছিল, আমরা অনেকটা পিছিয়ে ছিলাম বলতে গেলে। তবে কোভিডের সময় যখন চলে আসলো, তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল। আলটিমেটলি আসলে তখনই শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগে আমরা আসলে এডুকেশনটাতে ডিজিটালি ঢুকতে শুরু করি। পরবর্তীতে সরকার একটা ব্ল্যান্ডেড লার্নিং অ্যাপ্রোচ তৈরি করে, যেটা হচ্ছে ডিজিটালিও হবে এবং সরাসরি ক্লাসরুমে শিক্ষাদান করা হবে। তো এই জায়গাগুলোতে কোভিডের সময় যদি আমি বলি যে এখানে ডিজিটালি অনেক ধরনের বৈষম্যের শিকার হয়েছিল আমাদের শিক্ষার্থীরা, পাশাপাশি ডিজিটালি অনেক ধরনের হয়রানির শিকার। কারণ যেহেতু আমরা এটা শুরু করেছি কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই, সেখানে অনেকগুলা আমাদের সুবিধা যেমন ছিল, বেশ কিছু অসুবিধাও ছিল, এবং যেটার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি যে ডিজিটালি অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছে। কারণ এটাকে পাঠ্যক্রমে আনা এবং আনার আগে যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা আমাদের ছিল না। এবং পাঠ্যক্রমে যেভাবে আসলে বর্তমানে আমরা ডিজিটাল বলতে যা বুঝি, আসলে আমাদের পাঠ্যক্রমে কিন্তু সেই রিফ্লেকশনটা নেই। পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তকে বা আমরা যদি বিদ্যালয়ের কথা বলি, সেখানে ডিজিটাল বলতে আমরা বুঝছি যে একটা কম্পিউটার ল্যাব থাকবে, সেখানে দু একটা ক্লাস হবে। আসলে কিন্তু বিষয়টা তা না। বিষয়টা আরো সুদূর প্রসারী, এবং সেইখানে আমরা প্রস্তুতি ছাড়াই ঢুকে গিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে টিচাররা বাচ্চাদের সাথে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাদের পড়াশোনাগুলো দেয়। কিন্তু সেখানে বাচ্চারা কিন্তু অনেক ধরনের
হয়রানি যেমন টিচার দ্বারাও সামটাইমস হচ্ছে, কখনো তার পেয়ার দ্বারাও হচ্ছে। তো এই প্রস্তুতিগুলা না নিয়ে, এবং এখানে সবচেয়ে বড় একটা অনুষঙ্গ হলো টিচার, যে এটাকে ডেলিভারি দিবে, সেইটাকে নার্চারিং করবে, যে এটাকে আসলে প্রমোট করবে। তো সেইখানে আমাদের টিচাররাও কিন্তু প্রিপেয়ার না, এখন পর্যন্ত না। তাদেরকে যে ধরনের প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে, প্রতিটা বিদ্যালয় থেকে একজন টিচারকে হয়তো ডিজিটালি কিছু তথ্য কিংবা সে যাচ্ছে ট্রেনিংগুলো নিচ্ছে, কিন্তু এসে সেটার যে ইমপ্লিমেন্টেশনটা ক্লাসরুমে, সেটা আসলে প্রপারলি ইমপ্লিমেন্টেড তারা করতে পারছে না। কারণ যতটা প্রয়োজন ফোকাসটা আসলে ততটুকু না, এবং ততটা প্রিপারেশনও আমাদের না। যেমন না টিচার, তেমন আমার ইনফ্রাস্ট্রাকচার, তেমন আমার স্টুডেন্ট, তেমন আমার কমিউনিটি, তেমন অভিভাবকরা। আসলে আমরা প্রিপারেশন ছাড়া যেহেতু এই কাজটা আমরা শুরু করে দিয়েছি, ব্লেন্ডেড লার্নিংয়ে আমরা যাচ্ছি, আসলে এখানে অনেক ধরনের হয়রানি হচ্ছে, যেটা ক্লাসরুমে হচ্ছে, ক্লাসরুমের বাইরে হচ্ছে, এবং ডিজিটালি ডিভাইসগুলোর মাধ্যমে অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছে আমাদের কিন্তু বাচ্চারা। কলি আপু, এটা তো আমরা যদি সহজভাবে একটা চিন্তা করি যে যে কোনো একটা ট্রেনিং সেশনের মাধ্যমেই তো আমরা আসলে এই কাজগুলো করতে পারি, সচেতনতা বৃদ্ধি বা তাদের শেখানো। সেখানে আসলে পাঠ্যপুস্তকে আসাটা কতটা যুক্তিযুক্ত? আপু আসলে যদি আমরা ক্লাসরুমে বাচ্চাকে ডিজিটালি বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে বলি, আর আমরা তো বলছি যে আসলে এখন যোগটা হলো মানে গ্লোবাল সিটিজেনশিপের যোগ, যেখানে আমাদের বাচ্চারা বৈশ্বিক বাজারে যেয়ে তারা কম্পিট করবে। তো সেইখানে তো আসলে এটাকে অবশ্যই অবশ্যই সবার আগে পাঠ্যক্রমে নিয়ে আসতে হবে, দেন পাঠ্যপুস্তকে, দেন হলো টিচার্স ট্রেনিং, এবং সেটাকে ক্লাসরুমে ওইভাবে আমাদেরকে ডেলিভারি দিতে হবে, এবং আমাদের বাচ্চাদেরকে কিন্তু ওইভাবে তৈরি করতে হবে। এক্স্যাক্টলি, কারণ আসলে বাচ্চারা পাঠ্য বইকে যতখানি সিরিয়াসলি নেয়, অন্যান্য ট্রেনিং সেশন বাবা মায়েরাও কিন্তু অতটা ইন্টারেস্ট ফিল করবেন না। অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টরাও আসলে ওটাকে শিখবে না শেখার মতো করে, কিন্তু পাঠ্যপুস্তকে যখন কোনো কিছু থাকে তখন আসলে সেই জিনিসগুলো দেখা যায় যে হয় না যে এটা আমাকে মেনে চলতেই হবে। সো এখানে যে রুলস রেগুলেশনসগুলো থাকবে, এটার ব্যবহারের যে বিধিমালা থাকবে, সেই ব্যাপারগুলো আসলে আমাদের তখন মেনে নিতেই হবে। বাচ্চারা সেটাকে আসলে খুব সিরিয়াসলি গ্রহণ করবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু নুহা আপুর কাছে আসি যে আপনি যেহেতু এই সেক্টরটাতে কাজ করছেন, আপনি আসলে সিনারিওটা খুব ভালোভাবে জানেন, কারণ এখানে কাজ করতে গিয়ে মেয়েরা কি ধরনের হয়রানির শিকার হচ্ছে সেটা আপনারা একদম চাক্ষুষ দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আসলে কি ধরনের হয়রানির শিকার হচ্ছে আসলে ডিজিটালি বা প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে, এই ক্ষেত্র থেকে উদ্ভূত যেই সহিংসতাগুলো জেন্ডার ভিত্তিক হচ্ছে, সেই জায়গাটাকে আপনি কেমন ভাবে দেখছেন? ধন্যবাদ আপু আমাকে কোশ্চেনটা করার জন্য। দেখেন যে এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যখনই কোনো একটা জিনিস নিয়ে কাজ করছি বা কোনো একটা জিনিস ব্যবহার করছি, বিশেষ করে যারা হচ্ছে টিনেজ থেকে যারা হচ্ছে ইয়াং ইউথ, তো আমরা হচ্ছে কি দেখা যাচ্ছে যে আমরা পিয়ার প্রেশারের থ্রুতেই আমরা দেখছি যে ও একটা ফোন নিয়েছে, আমারও ওরকম একটা ফোন লাগবে, কিন্তু ওইটার কিরকম একটা ইউজ হবে বা সে কিভাবে ওটা ইউটিলাইজ করবে, এই জিনিসগুলা কিন্তু সে আগে থেকে জানতেছে না। সে হচ্ছে দেখছে যে আমার একটা ফোন, তারপর সে কিন্তু মানে ছোটবেলা থেকে একটা বাচ্চা কি আমাদের দেখে দেখে শিখে, তার পরিবার থেকে, তার আশেপাশের মানুষ থেকে, প্রতিবেশী থেকে, এবং পাশাপাশি স্কুল থেকে। স্কুল হচ্ছে তাদের মেইন শিক্ষা কেন্দ্র যেটা বলি, তার আগে হচ্ছে পরিবার। তো এখানে তারা দেখছে যে বাবা মা বা আত্মীয় স্বজন তারা হচ্ছে যে ফোন নিয়ে বিজি আছে, তাদের বড় বোন বড় ভাই তারা গেম খেলছে বা বিভিন্ন ভিডিও দেখছে বা বিভিন্ন টুকটাক কাজ করছে। তো ওই ক্ষেত্রে তারা তাদের মধ্যে যেই কিউরিসিটিটা জাগে, এবং সে ওইটা তখনই বলে যে আমার এততম বার্থডেতে বা এতটো ইয়াতে আমি একটা ফোন চাই। তো সেই ফোনটা যখন সে নেয়, তো সে কিন্তু কোনো কিছু না জেনেই, কোনো সম্পর্কে না ধারণা করে কিন্তু এই ফোনটা সে পাচ্ছে, এবং সে তখনই কিন্তু তার কাছে যখনই একটা বলে যে আচ্ছা ফোন দিয়ে শুধু আমি একজনকে কল করব বা একটা মেসেজ করব, এটুকুতে কিন্তু সীমাবদ্ধ না, কারণ এখন আমাদের ডিজিটালাইজ সব ধরনের জিনিস। এখন বাচ্চারা হাতে মোবাইল পাওয়া মাত্রই গেমে চলে যায়, না হলে হচ্ছে এখনই বাচ্চারা রিলস দেখা স্টার্ট করে দেয়। কারণ ইউটিউব তো এখন একটা অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম, এবং সেখানে যখন শর্টস গুলো আসে ওরা তো ওখানে আসক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এই করোনার পর থেকে হচ্ছে এই জিনিসটা আরো প্রকট হয়ে গেছে, কারণ হচ্ছে তারা হচ্ছে পড়ালেখাটাও সে এই ডিজিটাল মাধ্যমেই পাচ্ছে, যেটা অনেক সুবিধা করেছে যদিও, কিন্তু এই সুবিধার পাশাপাশি যেই হুমকিগুলা বা যেই ঝুঁকিগুলা সম্পর্কেও জানা দরকার ছিল, সেগুলা আমি বাচ্চাদেরকে বলবো না, কিন্তু আশেপাশে যেই বাবা মারা বা শিক্ষকরা ওনারাও কিন্তু এটার সাথে পরিচিত না।
তো এই ক্ষেত্রে হচ্ছে কি, যখনই কেউ একজন বিপদে পড়ছে, সে কিন্তু বুঝতেছে না যে এটা আমার একটা সমস্যা বা এটা একটা বিপদ বা একটা ঝুঁকি হতে পারে বা একটা হুমকি হতে পারে। যেমন আমরা প্রতিনিয়ত একটা বাচ্চাকে শিখাই যে সে যেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে। হ্যাঁ, এটা কিন্তু সে যত আপনি বলবেন তার থেকেও সে দেখবে যে আপনার তার বড় বোনটা বা তার বড় ভাইটা বা তার বাবা মা তারা কি এটা করছে কিনা, সে কিন্তু দেখে দেখে শিখবে। তো এই ক্ষেত্রে যখন সে পিয়ার প্রেসারে আসবে, তখন একজন বলবে কি হ্যাঁ আমি ওর কমেন্টে এরকম একটা কমেন্ট করে দিচ্ছি, তারপর সে হচ্ছে সেখান থেকে একটা ফিডব্যাক দিয়েছে, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কিন্তু সেই ওই এক্সাইটমেন্টটা নিয়ে সেও দেখবে যে অন্য একটা র্যান্ডম পোস্টে গিয়ে সে ওইভাবে কমেন্ট করছে। হয়তো তার উদ্দেশ্যটা ওরকম না, হয়তো সে জাস্ট ফর ফান বা কোনো একটা ইন্টারেস্ট দিয়েই সে করেছে, তার হয়তো ইন্টেনশনটা খারাপ না, কিন্তু ওইটা যে আরেকটা মানুষের জন্য হুমকি হবে না বা ঝুঁকি হবে না, তার তো কোনো মানে গ্যারান্টি আমরা দিতে পারি না। তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এখানে অনেক এরকম আসে। তারপর হচ্ছে যেটা আমরা রিসেন্টলি বেশি পাচ্ছি সেটা হচ্ছে ফিশিং নিয়ে। যেমন হচ্ছে বিভিন্ন মোবাইল অপারেট যেমন হচ্ছে, যেমন বিকাশ, নগদ এবং বিভিন্ন ব্যাংকিং ডিটেলস দিয়ে যেমন হচ্ছে ফোন করে বলা হচ্ছে যে আপনার এটা আপনার মেইনটেনেন্সের জন্য আমরা ইনফরমেশনটা নিচ্ছি। তারা কিন্তু এই রিলেটেড তেমন জানেই না। তো তখন তারা বলছে হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট, এটা আপনার গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলো আপনি কিন্তু সচরাচর দিয়ে দিচ্ছেন। এখন আমি যদি আপনাকে বলি যে আমি এখানে এমুক জায়গা থেকে কাজ করছি বা এরকম ব্যাংক থেকে আসছি, তো আপনার ডিটেলসটা দেন, এরকম। তো ওই ক্ষেত্রে কিন্তু আরো সহজ হয়ে যায়, আমরাই কিন্তু আমাদের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াই। তো এই ক্ষেত্রে হচ্ছে যে নিজের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি, যে কোথায় আমরা কি ইনফরমেশনটা দিচ্ছি বা কোথায় দেয়া জরুরি বা কোথায় একদমই দেয়া জরুরি না, এই ক্ষেত্রগুলো অ্যাকচুয়ালি জানা সবার প্রথমে প্রয়োজন। একদম একদম আমি আপনার সাথে মানে সম্পূর্ণরূপে একমত। আমি শিওর যে কলি আপু তাই ফিল করেন। আমি এর পাশাপাশি আরো একটা যে ব্যাপারটা খুব ফিল করি, আমার বাসায় 9 ইয়ার্সের একটি ভাতিজি আছে আমার। সো সেখান থেকে আমি যেটা খুব বেশি ফিল করি যে ধরেন যে কোনো জায়গাগুলোতেই, যে কোনো প্ল্যাটফর্মেই ধরেন তো আসলে এজ অনুযায়ী কাজ করছে না। যদিও কিডসদের জন্য আলাদা কিছু সেগমেন্টস রয়েছে, বাট বাবা মায়েরা যদি ওই জায়গাটাতে সচেতন না হয়, ওই সেগমেন্ট ওয়াইজ কিন্তু বাচ্চাদেরকে এডুকেট করতে পারছে না, তারা ওই ব্যাপারটা দিতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম বাচ্চারাও যখন এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো পেয়ে যাচ্ছে, তারা প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে নানা রকমের ডিভাইসেস পেয়ে যাচ্ছে, তখন কিন্তু তারাও মানে ঘাটতে ঘাটতে অনেক কিছু জেনে যায়। তো অনেক সহজলভ্যতা আসাতে ছেলে মেয়েদের মধ্যে একটা পরিবর্তন খুব আর্লি চলে আসে এবং ম্যানিপুলেশনের জায়গাটা খুব বেশি হয়ে যায়। যে আরেকটা মানুষ খুব সহজেই কিন্তু মানে হয়তো এই 9-10 বছর 11 বছরের যারা টিনেজাররা রয়েছে তাদেরকেও কিন্তু সহজেই ম্যানিপুলেট করতে পারে, এবং এই সময়টা খুব রঙিন একটা সময়। সো সেক্ষেত্রে আসলে তাদের মানসিক কতটা প্রভাব পড়ছে এখানে, আপনার কি মনে হয়? মানসিক তো অবশ্যই প্রভাব পড়ছে, কারণ হচ্ছে কি যখন আমরা আশেপাশে যা দেখছি, তো আমি আমি মনে করি যে এখনকার দিনে একজন ব্যক্তি হিসেবে কারো কাছে পৌঁছানোর থেকে আমার অ্যাকাউন্টটা আগে পৌঁছায়। মানে আপনি ডিজিটালি কিন্তু অনেক আগে পৌঁছাতে পারবেন, সেটা আপনার দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক, কিন্তু আপনি কিন্তু মানে একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারছেন না যে ওই ব্যক্তিটা উনি। হ্যাঁ, যে আপনি একজন পার্টিকুলার ব্যক্তি নাম ধরে আপনি তাকে খুঁজছেন এবং সেই ধরনের অনেকগুলো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এবং এখানে যে তাদের মানে এখানে অ্যাকচুয়ালি যে ওই মানুষটা বা ওই মানুষটার নামে যে ফেক কোনো প্রোফাইল হচ্ছে না বা তার নামে যে কোনো গুজব ছড়াচ্ছে না বা তার ইনফরমেশন নিয়ে আরেকজন যে এই অ্যাকাউন্টটা চালাচ্ছে না, তার কিন্তু নিশ্চয়তা নেই। আপনিও বলতে পারবেন না এবং ওই পাশের মানুষটাও সে জানে না। তো এক্ষেত্রে অনেক ধরনের ঝুঁকি হয় এবং সে বিভিন্ন কাজেও এটার প্রভাব পড়ছে ভীষণ রকমের। এখন তো আসলে দেখা যায় যে অনলাইনের কারণে যেমন আপনার পার্সোনাল অনেক ইনফরমেশন পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম পার্সোনাল অনেক ফটোজ পাচ্ছে, অনেক কনভারসেশন পাচ্ছে, এবং যেগুলো আসলে একজন নারীর জন্য একটা সময় গিয়ে কাল হয়ে দাঁড়াতে পারে। যে কারণে এই এডুকেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আমি একটু আপুর কাছে, আপুকে কিছু অ্যাড করতে চাচ্ছিলেন। হচ্ছে আপুর সাথে আমি একমত। একটু অ্যাড করার জায়গায় সেটা হলো ওই যে সাইবার সিকিউরিটিগুলা, ওই যে প্রিকশনগুলো, আমার প্রস্তুতিগুলা,
সেগুলো আসলে জানা দরকার যে এটার ইমপ্লিকেশন কি, ওইটার ইমপ্লিকেশন কি। এবং আমি যখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করবো, আসলে ইউজ করার যে বিধিবিধান সেটা আমাদের জানা খুব জরুরি। সেটা না জেনে আমি যখন হর হামেশায় অবাধে যখন যাচ্ছি, তখনই কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। তো সেই জায়গায় আমি আবারও ফেরত আসবো, সেটা হচ্ছে এই শিক্ষাগুলা পরিবার থেকে তো হবে। প্রথমত পরিবারে যদি আমি বলি, হয়তো মা বাবারাও অতটা অন না, তো সেইখানে স্কুল একটা বড় জায়গা, সেখানে পাঠ্যক্রম, সেখানে পাঠ্যপুস্তক, সেখানে টিচার, সেখানে ইনফ্রাস্ট্রাকচার, এগুলো আসলে খুব জরুরি। কারণ তাদেরকে এই সিকিউরিটিটা বলা, তাদের যে মানে কি ধরনের সমস্যাগুলো হতে পারে, এইগুলাকে আসলে একটা ফর্মাল যদি জায়গায় আমরা নিয়ে আসতে চাই, তাহলে কারিকুলামে এখন আছে, নাই সেটা বলবো না, কিন্তু সেই জায়গাটা আরো ক্লিয়ার, আরো স্ট্রং। আসলে আইসিটি তো একটা কম্পিউটার না, একটা ল্যাব না, কিংবা একটা মোবাইল ফোন না, এটা একটা বিশাল জগৎ। তো আমাদের প্রস্তুতিটা ওই জায়গার থেকেই রাখতে হবে, যাতে তারা ওই অ্যাওয়ারনেসটা নিয়ে তারা কমিউনিটিতে আসে এবং তারা ইউজটা যাতে ওইভাবেই করে। খুবই সুন্দর কথা। এর পাশাপাশি যতটুকু বলতে চাই আপু, যে আসলে যে শুধুমাত্র আননোন মানুষ দ্বারাই কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তেমনটা না, অনেক আননোন মানুষদের দ্বারাও, নোন মানুষদের দ্বারাও হচ্ছে। এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানেও নানা রকমের ঘটনা কিন্তু ঘটে, এবং এই ঘটনাগুলোর প্রতিকারের জন্য দেখা যায় যে একটা কমিটি করে দেওয়া আছে, হয়রানির, যৌন হয়রানির যেই কমিটি। কিন্তু আসলে সেই কমিটি কতটুকু কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম এই কমিটিটাই কি আসলে এই ধরনের সমস্যার প্রতিকার হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপু। এটা আসলে একটা ভালো কোশ্চেন আমি বলবো। এটা 2009-এ একটা রায় হয়েছিল হাইকোর্ট থেকে। এটা আসলে পূর্ণাঙ্গ আইন এখনো হয়নি। রায়টাই কি আইন হিসেবে ধরে নেওয়া হচ্ছে। সেখানে বলা হয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ক প্লেসে 2টা জায়গাতে একটা প্রোটেকশন কমিটি থাকবে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রোটেকশন কমিটি। তো সেই সময় সরকার বা এখন পর্যন্ত একটা সার্কুলার কিন্তু গেছে সব জায়গায়। তো আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, যেহেতু গণস্বাক্ষরতা অভিযান এগুলো নিয়ে কাজ করে, অনেক ধরনের এভিডেন্স জেনারেট করে, তো আমি ফিল্ড পর্যায়ে যেও দেখেছি যে আসলে কি আছে, হেডমাস্টারদের সাথে কথা বলেছি। তো ওইখানে যে কমিটিটা করা আছে, কোনো কোনো জায়গায় নামে মাত্র একটা কমিটি আছে, কোনো ফাংশনিং নাই, আবার কোনো জায়গায় কেউ জানেও না, আবার কোনো ক্ষেত্রে কমিটি আছে, কমিটির মেম্বারই হয়তো জানে না যে আমি এই কমিটির সদস্য। তো সেইখানে একটা কমপ্লেন বক্সের কথা বলা হয়েছে, আমি এটা এর আগেও বলেছিলাম, যে হয়তো কমপ্লেন বক্সটা হেডমাস্টারের রুমে কিংবা প্রিন্সিপালের রুমে, অথবা জব প্লেসে যদি আপনি দেখেন একটা সিসি ক্যামেরার নিচে একটা কমপ্লেন বক্স দিয়ে রাখছে, তো সেখানে তো কেউ যাবে না কমপ্লেন করতে। তো যেইটা আসলে রায়টা আছে সেটাকে যদি একটা আইন হিসেবে রূপান্তর করে, এবং যদি সত্যি সত্যি কমিটিটাকে ফাংশনিং করা যায় স্কুল, ওয়ার্ক প্লেস বা ইউনিভার্সিটি লেভেলে, সেই জায়গা থেকে যদি কমপ্লেনগুলো যায় এবং সেটাকে যদি আমলে নেয় কমিটিগুলা, তাহলে এটা অনেক কাজে দেবে। সো আমাদের তো এই রিলেটেড আইন হলো এইটা, এর বাইরে অনেকগুলো আইন এই বিষয়গুলোকে কাভার করে। কিন্তু এই ধরনের যেই উদ্যোগগুলো আছে, আমি যদি কমিটির কথাই বলি, তাদেরকে আসলে, তারা কি সঠিকভাবে কাজ করে? আই মিন, যারা অভিযোগ করছে, সেই অভিযোগের কি কোনো সুরাহা আদৌ হয়? এইটাই সমস্যাটা ওই জায়গায়, যে কমিটি আছে, কমিটিও ঠিক মতো কাজ করছে না, আর যখন দু একজন সাহস করে হয়তো যাচ্ছে, সেটা সংখ্যা খুবই কম। আমি অনেক জায়গায় কথা বলেছি, আমাদের রিসার্চের একটা প্রশ্ন ছিল এরকম। তো সেটা প্রথমত জানে না, আর জানলেও কমিটির লোকরাও এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইতে চায় না। আর যখন ভিকটিম কোনো কিছু হয়, তারা আসলে ওরকম কোনো গুড প্র্যাকটিস বা কিংবা কোনো এক্সাম্পল তাদের সামনে নেই, যে এটা দেখে তারা ঠিক আছে, ওর এরকম সমস্যা হয়েছে, এরকম একটা বিচার হয়েছে, আমি যাই। আসলে যাওয়া মানে যে সচেতনতা বলেন, সাহস বলেন, কিংবা একটা গুড প্র্যাকটিস বলেন, কোনোটাই কিন্তু প্র্যাকটিস লেভেলে আমাদের নেই। এটা হচ্ছে বাস্তবতা। আমি আজকেও কথা বললাম একটা স্কুলের সঙ্গে, যে ভিকটিম হয়, হ্যাঁ, ওনার আগে যেই যা যা সে ফেস করে, সে কিন্তু আশেপাশের মানুষকে বলতে ভয় পায়। খুব কম মানুষই আছে যারা একদম মানে ওই সাহসটা নিয়ে, যখন বুঝে যা নিজের এই স্টেপটা নিয়ে সে আসবে, তখন কিন্তু তার পারিপার্শ্বিক বা পরিবারই বলেন বা আত্মীয় স্বজন বা হচ্ছে যে লিগাল যারা ভালো জানেন বা এক্সপার্টিস, তাদের কাছে তারা যে হেল্পটা দিবে বা যে মেন্টাল সাপোর্টটা দিবে, ওটা অনেক সময় কমতি পড়ে যায়। যে ভিকটিমের কে সে পুশ করবে বা এনকারেজ করবে যে হ্যাঁ আপনি এটা দেন, এবং হ্যাঁ 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 সহজ করে দিবে। মানে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটা যত সহজলভ্য হয়, কিন্তু যখন কোনো একটা ক্রাইম হয়, তখন কিন্তু এটা এত সহজ হয়ে যায় না। তখন ভিকটিমের, হ্যাঁ, এই জন্যই হচ্ছে তারা হচ্ছে ওই সম্মানের ভয়ে
তারপর লোকলজ্জার ভয়ে অনেকেই উঠে আসে না, খুবই রেয়ার আসে। এবং এমন দেখা যায় যে আমরা যেই কাজের থ্রুতে দেখলাম যে মেসেজ হ্যারাসমেন্ট যেটা, সেটা এখন খুবই লিবারাল হয়ে গেছে এবং মেয়েরা এটাকে খুবই নর্মালি নিয়ে এবং তারা এই জিনিসটাকে বলছে এটা তো হয়, তো সে ইগনোর করছে, মানে যে সে নিজের থেকে যতটুকু এটা থেকে বেঁচে থাকা যায় তারা সেই প্রকৌশলটা করছে নিজে থেকে। তারা কিন্তু ওইটা রিপোর্টও করছে না বা ওইভাবে ওগুলো উঠেও আসতেছে না। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক কেস এমনিই চলে যাচ্ছে, আপনারা কিন্তু ইজিলি ধরতে মানে আমাদের কাছেই কিন্তু এগুলা আসে না। বা যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি বা কোনো সমস্যা হচ্ছে তখন যে বলি বা কোনো স্পেসিফিক করে যখন কোশ্চেন করা হয় তখন বলে হ্যাঁ হয়, কিন্তু এটা আমরা তো হয়, বাট এগুলো তো আমরা ইউজ টু। নুহা আপু, এখানে খুব ইন্টারেস্টিংলি একটা কথা বলি যে একেবারেই প্রান্তিক পর্যায়ে নারীদের কথা তো দূরে থাক, আমি যদি আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে যারা কাজ করেন তাদের কথাও যদি ধরার চেষ্টা করি, আপনি বাংলাদেশের যে কোনো একজন পরিচিত কোনো একটা ফেস, সে হয় নাটক করে, ওর সিনেমা করে, ওর মডেলিং এ আছে, অথবা ধরেন আমার মতো একজন উপস্থাপক, আমরা তো আসলে অত বড় পরিসরের কোনো মানুষ নই, কিন্তু তারপরেও যতটুকু পরিসরে আমরা কাজ করতে যাচ্ছি সেখানেও যদি আমি একটা সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করলাম, দেখা যায় যে আমাদের 90% কমেন্টস আসে যেগুলো নেগেটিভ কমেন্ট। এবং এই নেগেটিভ মানে একজন মানুষ হিসেবে ওই অভিনেত্রী এতটাও স্ট্রং না যে তিনি আসলে হাজার হাজার মানুষের কাছ থেকে এই ধরনের বাজে মন্তব্য শুনে অভ্যস্ত হবেন এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন না। একটা মানুষ যথেষ্ট কষ্ট করেন একটা জায়গায় পৌঁছানোর জন্য এবং একটা কাজ করার জন্য, কিন্তু তখন কি আর তার কাজের সেই মোটিভেশনটা থাকে না। বাট সেখান থেকেও আমরা কজনকে পেয়েছি যারা এসে এই ব্যাপারে কোনো স্টেপ নিয়েছেন। যখন কোনো একটা ব্যাপার আসলে দেখা যায় যে একদম এক্সট্রিম পর্যায়ে কোনো কিছু চলে গেছে বা তাকে নিয়ে কোনোভাবে ব্ল্যাকমেইলিং কোনো কিছু করছে, তখন হয়তো কোনো একজন নায়িকা এসে এটা নিয়ে আসলে সরকারের কাছে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে সহযোগিতা চাইছেন। বাট এই ধরনের নর্মাল কমেন্টস বা কোনো একটা ইনবক্স, এগুলোকে কিন্তু তারাও ধর্তব্যের মধ্যে ধরছেন না। সো যাতে করে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তারাও কিন্তু সাহস পেয়ে যাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম আপনাদের মতো সংগঠনগুলো যারা আমাদেরকে এই সহযোগিতা করার জন্য বসে আছে, তারাও আসলে সেই সুরাহার জায়গাটা খুঁজে পাচ্ছেন না। কিন্তু এই মেইন কনসার্নের জায়গায় আমি প্রশ্নটা করি নুহা আপু, যে আসলে সচেতনতা বাড়ানোর জন্য আমাদের কি করণীয়? একটা তো আপু পাঠ্যপুস্তকের কথা বললেন, বাট একদম ভাস্ট এরিয়াতে যদি আমি চিন্তা করি, যারা এই যে যাদের কথা আমি বললাম, যারা আসলে মিডিয়াতে কাজ করছেন, বিভিন্ন কর্পোরেট অফিসে কাজ করছেন, স্কুল কলেজগুলোতে কাজ করছেন, গার্মেন্টসে যারা কাজ করছেন, গৃহকর্মী যারা কাজ করছেন, সবাইকে আসলে এই জায়গাটাতে উদ্বুদ্ধ করার জন্য যে কোনো কিছুর একটা শুরুতেই এটাকে থামিয়ে দেওয়া উচিত। এই ধরনের সহিংসতার মধ্যে যাওয়ার যেই প্রসেসটা, সেখানে শুরুতেই তাদের আটকে দেওয়া উচিত। এই ব্যাপারটার ক্ষেত্রে আসলে কি করণীয় আছে? মানে আপনি তো কোনো জিনিসই একদম 100% প্রথমেই করে ফেলতে পারবেন না। এবং মানে আমাদের দেশে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে একদম এক্সট্রিম পর্যায়ে না গিয়ে আনটিল ওটা হচ্ছে কোনো আর্থিক ক্ষতি না হচ্ছে বা শারীরিক ক্ষতি না হচ্ছে, কোনো বলতে গেলে কোনো জিনিসটা ভিজুয়ালাইজ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো সমস্যা তারা চিহ্নিতই করে না। হ্যাঁ, যেমন হচ্ছে ফেসবুকের এই জিনিসগুলো খুবই নর্মাল হয়ে গেছে। যেমন হচ্ছে কোনো একটা পোস্ট হবে, তার নিচে হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস পাওয়া যায় এবং নানা ধরনের কমেন্টস পাওয়া যায়। শুধু যে আপনি বলেন যে নেগেটিভ কমেন্ট, তাও না, স্ক্যামও থাকে, অনেক থাকে। এবং এইসব ক্ষেত্রে কি হয় যে এটা হচ্ছে যে ওই যে আমি প্রথমেই বললাম যে জিনিসটাকে একদম রেগুলার বেসিসে হয়ে গিয়েছে, আর এই ডিজিটালাইজটাকে না কেউ ওইভাবে গুরুত্ব দেয় না। যেমন হচ্ছে যে আমি তো ফোন চালাচ্ছি, আমি সামান্য বিনোদনের জন্য অথবা আপনার কাজের থ্রুতেই বলেন, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করছেন বা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করছেন, তো এখানে যখন আপনি কোনো একটা ডেটা দিচ্ছেন, হ্যাঁ, সেটা হোক আপনার কোনো টেক্সট বা আপনার ইনফরমেশন বা হচ্ছে আপনার কোনো ছবি, আপনার যে ছবিটা যাচ্ছে ওই ছবির পিছনেও কিন্তু অনেক ধরনের ডেটা আছে যেটা আপনি সম্পর্কে জানেনও না। আমরা যেমন টেকনিক্যাল সাইড থেকে এসেছি, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এই ছবিটাও অনেক ইনফরমেশন গ্যাদার করে, সে যেমন একটা লোকেশন গ্যাদার করে এবং কোথায় আছে এবং আপনার যে ডিভাইসের ইনফরমেশনও মাঝে মাঝে সে লিক করে দেয়। হ্যাঁ,
তো এইটা কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আপনার ওই বাধা ধরা নিয়মের মতো নয়। একটা সমুদ্রের মধ্যে আপনি কোনোদিনও এক বিন্দুর পানি পরিমাপটা ওইভাবে করতে পারবেন না। তো এই ক্ষেত্রে যখন আমরা বলি যে আপনাদের যে যতটুকু ইনফরমেশন না দিলেই না, এবং আপনার একদম ব্যক্তিগত ইনফরমেশন বলতে হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ যেটা, তারপর হচ্ছে আপনার বাসার ঠিকানা বা লোকেশন, তো এইগুলো হচ্ছে যে ইউজুয়ালি সোশ্যাল মিডিয়াতে না পোস্ট করতে। কারণ হচ্ছে যে আরেকটা মানুষ আপনাকে কিভাবে রিচ করবে বা আপনাকে হচ্ছে কমেন্ট করবে বা ইয়া করবে, এটা কিন্তু তার দ্বারা থেকে। এখন আপনি কতটুকু নিজেকে সেফ রাখতে পারবেন, এই জায়গাটাতে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু এই সচেতনতা তৈরি করার জন্য কি হ্যাঁ, আমাদের কি কোনো, এই যে আমরা সংগঠনরা কাজ করছি, সরকারি বেসরকারি নানা ধরনের উদ্যোগ রয়েছে, তারা আসলে কোনো ধরনের কোনো ক্যাম্পেইন করতে পারে কিনা, বা কোনো উদ্যোগ নেওয়া যে যাতে করে মানুষ সচেতন হয় সেক্ষেত্রে আসলে? হ্যাঁ, যেমন হচ্ছে যে আমাদের এই গত যে অক্টোবর গেল, এই অক্টোবর মাসটা কিন্তু সাইবার অ্যাওয়ারনেস মান্থ ছিল, এবং আমাদের সাইট থেকেও কিন্তু আমরা হচ্ছে ওই পুরা মান্থ জুড়েই বিভিন্ন আর্টিকেলস, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট গিয়েছে এবং ওগুলো শেয়ারও হয়েছে। এগুলো হচ্ছে কি যে ওই যে আমি যে প্রথমেই বললাম, একটা বাচ্চাকে যে আপনি দাঁত ব্রাশ করাতে হবে, এটা কিন্তু আপনি বলে বলে করাতে পারবেন না। আপনাকে ওটা তার সাথে থেকে এক্সাম্পল তৈরি করতে হবে এবং তাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সেই মানে এটা যে প্রয়োজনীয়তা। যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ দেয় না, তেমন হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি কোনো বিপদে না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এইটার নেসেসিটিটা বুঝবেন না। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজটা হয়, যেটা মানে এটা একটা ডেইলি বেসিস, এবং আপনার ডিভাইসেই যদি আমি নর্মালি বলি যে আপনার পাসওয়ার্ডটা আপনি সুরক্ষিত রাখেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক হ্যাসেল করতে হবে। যা শুধুমাত্র আপনার একটা ডিভাইসেই কিন্তু আপনি কম না হলেও 10-12টা পাসওয়ার্ড ইউজ করেন। হ্যাঁ, এখন এই 10-12টা পাসওয়ার্ড কিন্তু আপনি সহজে মনে রাখতে পারবেন না, তখন আপনি কোথাও লিখে রাখেন। এখন এই লিখা যে পাসওয়ার্ডের ফাইলটা, এটা চুরি হয়ে গেলে কিন্তু আপনার পুরো ডিভাইসের সব ইনফরমেশন তার কাছে। তো এইগুলো জিনিসই হচ্ছে আমাদের প্রতিনিয়ত বলতে হয় মানুষকে, এবং অনেক সময় দেখা যায় তারা এটা মানে জরুরি হিসেবে নেয়ও না। তো এটা হচ্ছে আমাদের ইয়া থেকে যে আমরা ওইখানে হচ্ছে যে দমে না গিয়ে কন্টিনিউয়াস মান্থলি বা ইয়ারলি বা কোয়ার্টারলি এই জিনিসটা হচ্ছে যে চালানো আর কি। ওকে, অনেক ধন্যবাদ। আপু যদি কিছু অ্যাড করতে আচ্ছা, চান। আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো আপনারা তো জানেন যে আইসিটি একটা মিনিস্ট্রিও আছে, গভর্নমেন্টের বিশাল একটা মিনিস্ট্রি আছে, জি। যেখান থেকে আসলে অনেক কাজ করা হয়। গভর্নমেন্টের কিন্তু অনেক উদ্যোগ আছে ওইসব বিষয় নিয়ে। তো এই বিষয়গুলো আসলে যে উদ্যোগগুলো আছে কিংবা যে হটলাইন নাম্বারগুলো আছে, রিপোর্টিং এর যে মেকানিজমগুলো আছে, সেটা জানানোর জন্য একটা মাস অ্যাওয়ারনেস দরকার। সেখানে মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে। যেমন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যদি আপু বললেন যে একটা মাসই আমরা উদযাপন করলাম, সেইখানে আসলে এই কোলাবোরেশনের জায়গাটাতে গভর্নমেন্টকে আগাতে হবে। সেখানে রিলেভেন্ট মিনিস্ট্রিগুলা, যেমন আপনি যদি ধরেন যে আইসিটি মিনিস্ট্রি, তার সাথে আমরা যদি শিক্ষক শিক্ষার্থী ধরি, সেখানে প্রাইমারি মাস এডুকেশন আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন আছে, তারপর অনেকগুলো অধিদপ্তরও আছে। তো সেই জায়গাতে আসলে তারা যদি একটা কোলাবোরেটলি আগে গ্রাসরুটসে বলেন আর ন্যাশনাল লেভেলে আমাদের বেসরকারি সংস্থাগুলো তো আমরা আছি, তো সেখানে একটা সমন্বয় করে একদম মাস একটা ক্যাম্পেইন চালানো, একটা মাস জুড়ে বিভিন্নভাবে, সেইটা পথনাটক হতে পারে, সেটা মিডিয়া বিভিন্নভাবে কাভারেজ করতে পারে। আর যেহেতু এখন আসলে তথ্য প্রযুক্তির যুগে অনেক তথ্য চলে যাচ্ছে বিভিন্নভাবে, কোনো না কোনোভাবে পেয়ে যাচ্ছে, তো সেইটার আসলে এই ধরনের সমস্যাগুলো, হয়রানিগুলো হলে কি ধরনের মানে প্রিকশন নিতে হবে সেটাও জানা দরকার, এবং এটার লাস্ট ইমপ্লিকেশন কি সেটা যেমন জানা দরকার, এবং সেটার যে আইনের যে বাধ্যবাধকতা, সেখানে শাস্তির ব্যবস্থা, এই সমস্ত প্যাকেজগুলোই আসলে অ্যাওয়ারনেসের আওতায় এবং একটা সময় ধরে জানানো দিতে হবে, এবং সেই জায়গায় কোলাবোরেশনটা খুব জরুরি। একেবারেই সঠিক আপু। এবং এর পাশাপাশি আমি আরো একটু কথা অ্যাড করতে চাইবো যে আমাদের ইয়াং জেনারেশনকে ক্যাপচার করার জন্য তাদের মতো করে আসলে কন্টেন্ট বানানো উচিত। এবং আমাদের দেখা যাচ্ছে কি সরকারি, আমি খুবই ওপেনলি যদি বলি যে সরকারি বেসরকারি যারাই আসলে কাজগুলো করছেন, তারা দেখা যাচ্ছে কি একটা কন্টেন্ট তৈরি করছেন, কিন্তু আসলে এটা আমার জেনারেশন কতটা অ্যাকসেপ্ট করছে এই ব্যাপারে তাদের কিন্তু এখনো চিন্তার ঘাটতি রয়ে গেছে। আমি জানি না এটা কেন রয়ে গেছে। সো আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, যেখানে আসলে আমরা হ্যারাসমেন্টেরও শিকার হচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় ওই প্ল্যাটফর্মটাকে আমাদের আরো স্ট্রংলি ইউজ করা উচিত অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য, এবং সেখানে আসলে খুব ইন্টারেস্টিং কিছু কন্টেন্ট নিয়ে আসা উচিত, যাতে করে মানে বাচ্চারা এগুলো দেখবে এবং ছেলেপেলেরা দেখে এখান থেকে অ্যাওয়্যার হবে,
বাচ্চাদের বাবারাও দেখবেন এবং আমরাও নিজেদেরকে এডুকেট করতে পারবো। এবং আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে খুব ওপেনলি খুব বেশি বেশি কথা বলা উচিত, যাতে করে আসলে একদম দাঁড়ে দাঁড়ে পর্যন্ত পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আমরা আসলে আলোচনার মধ্য দিয়ে তুলে ধরতে পারলাম, এবং আশা করি এই যে ব্লাস্ট সংলাপ এবং সেই সাথে ব্লাস্টের যে সকল উদ্যোগ রয়েছে এবং সেই সাথে আপনাদের বিভিন্ন সংগঠনের যে সকল উদ্যোগ রয়েছে তা আসলে আমাদের জনসাধারণের জন্য ভীষণ রকমের উপকার করবে বলে আমি বিশ্বাস করি। দুজনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ব্লাস্ট সংলাপে আমরা আসলে সেই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, যে সকল কথাগুলো আসলে আমাদের আলোচ্য বিষয় থাকা উচিত প্রত্যেকের জায়গা থেকে। একটু সহযোগিতা, একটু সচেতনতা বাড়িয়ে দিতে পারে আমাদের জীবনী শক্তিকে। সবাই একসাথে ভালো থাকবো এই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবারও ব্লাস্ট সংলাপে নেক্সট এপিসোডে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন।